আজকে এসেছি বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ ধ্বনি পরিবর্তন নিয়ে। তো ধ্বনি পরিবর্তন ভাষার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ, কারণ ধ্বনি পরিবর্তন মানেই একটি ভাষার অমরতা ধরে রাখা। ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়েই একটি ভাষার শব্দের পরিবর্তন হয়, বাক্যের পরিবর্তন হয় এবং দীর্ঘদিনের পরিক্রমায় একটি নতুন ভাষার জন্ম হয়। তাই ধ্বনি পরিবর্তন ভাষার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তো ধ্বনি পরিবর্তন কি? উচ্চারণের সময় সহজীকরণের প্রবণতায় শব্দের মূল ধ্বনির যেসব পরিবর্তন ঘটে তাকে বলা হয় ধ্বনি পরিবর্তন। অর্থাৎ আমরা স্বাভাবিক জীবনে কথাবার্তা বলার সময় ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে না চলে যেটা আমাদের জন্য সহজ মনে হয় আমরা সেভাবে উচ্চারণ করতে থাকি। এই উচ্চারণগুলো করার কারণে ধ্বনির যে মূল শব্দের পরিবর্তন হয় এটাকেই বলা হয় ধ্বনির পরিবর্তন। তো ভাষাবিজ্ঞানীরা ধ্বনির পরিবর্তনে অনেকগুলো কারণ নির্ধারণ করেছেন। তো ধ্বনি পরিবর্তনের কিছু কারণসমূহ হলো আঞ্চলিকতা। আমরা যখন কথা বলি তখন আঞ্চলিকতার কারণে আমাদের ভাষার শুদ্ধতা রক্ষিত হয় না। অসাবধানতা, আলসেমি, ক্লান্তি। তো অসাবধানতা, আমরা যখন কথাবার্তা বলি তখন আমরা অনেকেই ব্যাকরণের নিয়ম বা প্রমিত উচ্চারণ জানি না বলেই আমাদের উচ্চারণটা শুদ্ধ হয় না। আলসেমি, আমরা ধরেন কেউ ঘুমিয়ে আছে, এই দোস্ত কি করিস, আর বলিস না দোস্ত। এই যে আলসেমি, ঘুমের ঘোরে যে সে আলসেমি করে এটাই আলসেমি। ক্লান্তি, কেউ অনেক পরিশ্রান্ত কাজ করে ক্লান্ত হয়ে গেছে, তার সঙ্গে যদি কেউ কথা বলে তখন সে কিন্তু শুদ্ধভাবে কথা বলবে না। দ্রুততা, আমরা অনেক সময় দ্রুত কথা বলার জন্য আমরা প্রমিত উচ্চারণ করি না, এটাও ধ্বনি পরিবর্তন একটা কারণ। বাকযন্ত্রের ত্রুটি, অনেকে বাকযন্ত্রের সমস্যার কারণে অর্থাৎ জন্মলগ্ন থেকে সে কিছু শব্দের শুদ্ধ উচ্চারণ করতে পারে না। তো এগুলোর জন্য ধ্বনি পরিবর্তন হয়। তো ধ্বনি পরিবর্তন আসলে ভাষার জন্য কখনো অভিশাপ না, এটা অবশ্যই একটা আশীর্বাদ। যদি ধ্বনি পরিবর্তন না হতো তাহলে বাংলা ভাষা সে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে সৃষ্টি হতো না। তো ধ্বনির পরিবর্তনকে আমরা মোটা দাগে দুইটা ভাগে ভাগ করেছি। এক হলো স্বরধ্বনি পরিবর্তন আর এক হলো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। তো আমরা প্রথমেই করব হলো স্বরধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তনে এক নম্বরে আছে হলো স্বরাগম। স্বরাগম অর্থাৎ স্বর প্লাস আগমন থেকে আসছে হলো স্বরাগম। তো স্বরাগমটা কাকে বলে? স্বরধ্বনি শব্দের মধ্যে অতিরিক্ত একটি স্বরধ্বনির আগমন ঘটে তবে তাকে বলা হচ্ছে স্বরাগম। তো স্বরাগমের কয়েকটি বৈশিষ্ট্য আমরা অবশ্যই আমাদেরকে জানতে হবে। এক নম্বর বৈশিষ্ট্য, শব্দের উচ্চারণে অতিরিক্ত একটি শব্দ স্বরধ্বনির আগমন ঘটবে। এটা শব্দের প্রথমে, মধ্যে অথবা শেষে যে কোনো জায়গায় আগমন করতে পারে। দুই নম্বর, লিখি একরকম উচ্চারণ করি আর একরকম, অর্থাৎ আমরা শব্দগুলো লিখতেছি একরকম, উচ্চারণ করতেছি ভিন্ন রকম। আর শুধু উচ্চারণের বিষয়, এটা শুধুমাত্র উচ্চারণের বিষয়, আমরা বানানোর সময় এটার ব্যবহারটা দেখি না। তো স্বরাগমকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এক হলো আদি স্বরাগম, শব্দের প্রথমে স্বরধ্বনির আগমন ঘটবে, যেমন সত্রী, আমরা লিখি সত্রী কিন্তু উচ্চারণ করি আমরা স্ত্রী। অর্থাৎ এই যে লিখি এক, উচ্চারণ করি একরকম, লিখতেছি সত্রী কিন্তু উচ্চারণ করতেছি স্ত্রী, এটাকে বলা হয় লিখি এক, উচ্চারণ করি আর এক। শব্দের প্রথমে এখানে রস্বইয়ের আগমন ঘটেছে, এটা শুধুমাত্র উচ্চারণের বিষয়, আমরা কিন্তু কেউ স্ত্রী রস্বই দন্তস্বই তয়রা ফলা দীর্ঘ দিয়ে লিখি না। তো বর্ণ বিশ্লেষণ করলে আমাদের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা এখানে লিখতেছি স প্লাস তয়রা ফলা দীর্ঘ সত্রী, আর আমরা উচ্চারণ করতেছি রস্ব প্লাস দন্তস্ব প্লাস তয়রা ফলা দীর্ঘ ই, অর্থাৎ স্ত্রী। তেমনি করে আরেকটা শব্দ হলো স্কুল, আমরা লিখতেছি সকল কিন্তু উচ্চারণ করতেছি স্কুল। তাহলে আদি স্বরাগম মানে শব্দের প্রথমে স্বরধ্বনির আগমন ঘটবে, এখানে রস্বই এবং এখানেও রস্যের আগমন ঘটেছে। তো এরপরে দেখি মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম, তো মধ্য স্বরাগম তো সহজ জিনিস। মধ্য আদি যদি হয় প্রথম, তাহলে মধ্য স্বরাগমে হবে কি মধ্যে, অর্থাৎ শব্দের মধ্যে অতিরিক্ত একটি স্বরধ্বনির আগমন ঘটবে। তো মধ্য স্বরাগমের আরো দুইটা নাম আছে, সেটা হলো বিপ্রকর্ষ
প্রকর্ষ, আরেকটা অর্থ স্বরভক্তি, স্বরভক্তি। তো বিপ্রকর্ষ শব্দের অর্থ এবং স্বরভক্তি শব্দের অর্থ আমাদের জানতে হবে। তো স্বরাগম মানে হলো শব্দের মধ্যে স্বরধ্বনির আগমন। বিপ্রকর্ষ মানে হলো দূরে সরে যাওয়া। আর স্বরভক্তি মানে হলো স্বরধ্বনির বিভাজন। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে আসি কিভাবে মধ্য স্বরাগম হচ্ছে, দূরে সরে যাচ্ছে বা স্বরধ্বনির বিভক্তি হচ্ছে। তো একটি শব্দ প্রীতি, পয়রা ফলা দীর্ঘ ই তয়রসি, প্রীতি। এই প্রীতি শব্দটা আমরা যখন উচ্চারণ করি অসতর্কভাবে তখন পি রি তি এভাবে আমরা উচ্চারণ করি। তো আমরা একটু বর্ণ বিশ্লেষণ করে দেখে আসি ব্যাপারটা কি হয়। পয়রা ফলা প্লাস দীর্ঘ ই প্লাস ত প্লাস হ্রস্ব ই, এটা আমরা লিখি প্রীতি, কিন্তু আমরা যখন উচ্চারণ করি তখন সেটা হয় প প্লাস হ্রস্ব ই প্লাস র প্লাস দীর্ঘ ই প্লাস ত প্লাস হ্রস্ব ই, অর্থাৎ পয়রা ফলা হ্রস্ব ই, এখানে প র, পয় র ফলা মানে পর পরে র, ত হ্রস্ব ই, এগুলো কেটে গেল। তাহলে এখানে দীর্ঘ ইকার কেটে গেল, এখানে দীর্ঘ ইকার কেটে গেল। তাহলে শুধুমাত্র পর পরে যে একটা হ্রস্বই আসতেছিল এখানে, এইটার কিন্তু এই বানানে আমাদের ছিল না, তাহলে অতিরিক্ত একটি হ্রস্বই এখানে আগমন করেছে। তেমনি করে আরেকটা শব্দ আমরা লিখছি হলো মুক্তা, কিন্তু উচ্চারণ করি আমরা হলো মুকুতা। এটা হলো কি, এখানে রস্যুর মিল আছে, এখানে কয় ত আছে, ক আছে, ত আছে এবং শেষে আকার আছে, শুধু নাই যেটা সেটা হলো রস্যু। তাহলে আমরা দেখলাম শব্দের মধ্যে অতিরিক্ত একটি স্বরধ্বনির এখানে আগমন ঘটছে। আর বিপ্রকর্ষ মানে হলো দূরে সরে যাওয়া। যেমন এখানে পয়রা ফলা দীর্ঘ অর্থাৎ পর সঙ্গে র অ্যাডজাস্ট হওয়া ছিল, বাট এইখানে এসে আমরা প এবং র কে পৃথক করে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে হলো দূরে সরে যাওয়া, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনিগুলো দূরে সরে যাচ্ছে। স্বরধ্বনির ধ্বনির বিভাজন, এইখানে স্বরধ্বনির বিভাজন, এখানে কিন্তু অতিরিক্ত একটি স্বরধ্বনি আসছে, এটাকে একেবারে পৃথক করা হচ্ছে। তাহলে একই সঙ্গে এখানে ব্যঞ্জন ধ্বনিকেও পৃথক করা হচ্ছে এবং স্বরধ্বনিকেও এখানে পৃথক করা হচ্ছে। 3 নাম্বারটা অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম, অন্ত শব্দের অর্থ হলো শেষ, অর্থাৎ শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটবে, তাকে বলা হচ্ছে অন্তঃস্বরাগম। ইংলিশে একটা শব্দ আছে বেঞ্চ, কিন্তু ছোটবেলা থেকে আমি প্রায় বেশিরভাগের ক্ষেত্রে এই বেঞ্চটাকে বলে এসেছি বেঞ্চি। তাহলে এখানে যে শেষের হ্রস্বইকারটা আসছে এটাই হলো অন্তঃস্বরাগম। অথবা আরেকটা শব্দ আছে সত্য, আমরা এই সত্য শব্দটাকে অনেক জায়গায় আমরা সত্যি বলি। তাহলে এইখানে যে শেষে হ্রস্বইটা আসতেছে, হ্রস্বই যেখানে মনে হচ্ছে মাঝে, আসলে কিন্তু না, হ্রস্বইটা এখানে অবশ্যই শেষে। কারণ যদি আমরা বর্ণ বিশ্লেষণ করে পাই তাহলে এরকম আসে দন্ত স প্লাস ত প্লাস জ, এখানে আসে দন্ত স প্লাস ত প্লাস জ বসন্ত প্লাস হ্রস্বই। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা শব্দের শেষে হ্রস্বই আসতেছে, অতিরিক্ত যে হ্রস্বইটা আসতেছে এটাই কিন্তু এখানে বলা হচ্ছে অন্তঃস্বরাগম, অর্থাৎ শব্দের শেষে স্বরধ্বনি আগমন। এবার চলে আসি 2 নম্বরটা স্বরলোপ। স্বরাগমের পরে হলো স্বরলোপ। তো স্বরলোপটা স্বরাগমটা অনেকটা একে অপরের বিপরীত। স্বরলোপটা কি হচ্ছে, যে শব্দের মধ্যে শেষে অথবা প্রথমে যদি কোনো স্বরধ্বনির লোপ হয় তবে তাকে বলা হচ্ছে স্বরলোপ। তো স্বরাগম ছিল 3 প্রকার, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। তাই স্বরলোপও 3 প্রকার হবে, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ আর হলো অন্ত স্বরলোপ। তো স্বরলোপের লোপ কথার অর্থ হলো নিশ্চিহ্ন হওয়া, উঠে যাওয়া অথবা একেবারে ভ্যানিশ হয়ে যাওয়া। তো এখানে কি হবে, শব্দের বানানে একটি স্বরধ্বনি লোপ হয়ে যাবে। তো বৈশিষ্ট্য, শব্দের উচ্চারণে একটি স্বরধ্বনি লোপ পাবে। 2 নম্বর বৈশিষ্ট্য,
লেখা এবং উচ্চারণ একই। আগে আমরা দেখেছিলাম যে লিখে একরকম উচ্চারণ করে অন্যরকম, কিন্তু এখানে লেখা এবং উচ্চারণ একই। 3 নাম্বারটা বানান এবং উচ্চারণের বিষয়। স্বরাগমটা ছিল শুধুমাত্র উচ্চারণের বিষয়, কিন্তু স্বরলোপটা একই সঙ্গে বানান এবং উচ্চারণের বিষয়। তো শব্দের উচ্চারণে একটি স্বরধ্বনির লোপ হলে তাকে স্বরলোপ বলে। স্বরলোপ 3 প্রকার, যেহেতু স্বরাগম 3 প্রকার ছিল। 1 নাম্বার হলো আদি স্বরলোপ। তো আদি স্বরলোপ কাকে বলা হয়? আদি স্বরলোপ বলা হচ্ছে যদি শব্দের মধ্যে কোনো স্বরধ্বনির লোপ হয় তবে তাকে বলা হচ্ছে আদি স্বরলোপ। যেমন প্রাচীন বাংলায় একটা শব্দ ছিল অলাবু, সেটা মধ্য বাংলায় এসে হয়ে গেছিল লাবু, বর্তমানে আমরা সেটাকে বলি লাউ। তাহলে অলাবু থেকে লাবু, বর্তমানে লাউ। শব্দের প্রথমে যে অটা ছিল আলটিমেটলি সেই অটা কিন্তু এখানে এসে আর বিদ্যমান নাই, তাই এটা হচ্ছে আদি স্বরলোপ। আর একটা শব্দ হলো উদ্ধার, যেটা আমরা সংস্কৃত ভাষায় উদ্ধার বলি, সেটাকে প্রাচীন বাংলায় এসে হয়ে গেছিল উধার, বর্তমানে এটা হয়ে গেছে ধার। তাহলে শব্দের প্রথমে হ্রস্বকার এখানে লোপ হয়েছে। মধ্য স্বরলোপ, মধ্য মানে হলো শেষে, শব্দের শেষে স্বরধ্বনি লোপ হলে তাকে বলা হয় মধ্য স্বরলোপ। যেমন সুবর্ণ থেকে হয়ে গেছে স্বর্ণ। তো এইখানে ওটা কিভাবে লোপ পেয়েছে, আমরা যদি একটু বর্ণ বিশ্লেষণ করি তাহলে ব্যাপারটা একটু সহজ হয়ে যায়। দন্তস্ব হর্ষ রস্যু প্লাস ব প্লাস র প্লাস মূর্ধন্য, সেখান থেকে হয়ে গেছে দন্তস্ব প্লাস ব প্লাস র প্লাস মূর্ধন্য। তো দন্তস্ব কেটে গেল, ব কেটে গেল, র কেটে গেল, মূর্ধন্য কেটে গেল। তাহলে কোনটা আর কোনো কাটাকাটি হচ্ছে না, সেটা হলো রস্যু উ। অর্থাৎ শব্দের মধ্যে, রস্যুটা কিন্তু শব্দের শুরুতে না, শেষেও না, মধ্যে। এই রস্যুর লোপ হয়েছে বলে এটাকে বলা হচ্ছে মধ্য স্বরলোপ। সর্বশেষটা হলো অন্তঃস্বরলোপ। অন্তঃস্বরলোপটা হলো শব্দের শেষে স্বরধ্বনির লোপ হবে। যেমন আশা থেকে আশ, ফাঁসি থেকে ফাঁস। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার জীবন সঙ্গীত কবিতায় কিন্তু এই দুটি শব্দ ব্যবহার করেছেন। স্বরধ্বনি পরিবর্তনে অপিনিহিতি, এটা হলো 3 নাম্বার। অপিনিহিতি শব্দের অর্থটা এরকম আসে, অপ প্লাস নিহিত থেকে আসছে হলো অপিনিহিতি। অপ মানে হলো খারাপ, আর নিহিত মানে হলো অবস্থা, অর্থাৎ শুনতে খারাপ লাগে। আগে শুনতে ভালো ছিল, এখন শুনতে খারাপ লাগে। তো অপিনিহিতের কাজটা হলো কোন শব্দ সংক্ষিপ্ত ছিল সেই শব্দকে বড় করা। তো এটা আসলে আমরা ভদ্র ভাষায় এই শব্দগুলো খুবই কমই ব্যবহার করি, অপিনিহিতের মাধ্যমে প্রাপ্ত শব্দগুলো। তো সংজ্ঞায় চলে যায়, শব্দের মধ্যকার পরের ই বা উ যদি ওই যে ব্যঞ্জনের সঙ্গে ই বা উ যুক্ত থাকে তার আগে যদি উচ্চারিত হয় তবে তাকে বলে অপিনিহিতি। তো অপিনিহিতি একটা উদাহরণ আমরা দেখি, সত্য থেকে সত্য। তো সত্য থেকে সত্যি, সেখান থেকে আসতে হলো সত্য। তারপরে আজি থেকে আইজ, সাধু থেকে সাহুদ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সত্যটা কিভাবে আসতেছে, আমরা একটু বিস্তারিত দেখি। সত্য থেকে আমরা সত্যি পেয়েছিলাম, সেখান থেকে এসে গেছে সত্য। অর্থাৎ এই যে ইটা, এটা হলো আগে উচ্চারিত হয়েছে, এইখানে উচ্চারণ ছিল হলো শেষে, কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে হলো প্রথমে। সেটা কিভাবে, বর্ণ বিশ্লেষণ যদি আমরা করি তাহলে সহজে পেয়ে যাই। দন্তস্ব ত জ প্লাস ই, কিন্তু এইখানে এসে আমরা পাচ্ছি দন্তস্ব প্লাস ই প্লাস ত প্লাস জ। তাহলে এই যে শব্দের শেষে ছিল কিন্তু এখানে শব্দের মধ্যে এসে গেছে, এটাকে বলা হচ্ছে অপিনিহিতি। এটা কিন্তু স্বরাগম হবে না, এটা হয়ে যাবে কি অপিনিহিতি। কারণ আমরা আলটিমেটলি যদি এটা স্বরাগম হতো তাহলে এই পর্যায়ে এসে থেমে যাইতো, কিন্তু না, আমাদের আরো কিছু দূর অগ্রসর হয়েছে, তাই এটা হলো অপিনিহিতি। আর তেমনি করে আজি থেকে আইজ, ইটা শেষে এখানে উচ্চারণ করি আমরা আজ প্লাস ই, অর্থাৎ আজ ই, সেখান থেকে আইজ, সাধু থেকে সাহুদ। তো এরপরে আসি আমরা 4 নাম্বার। 4 নম্বরে আছে হলো অসমীকরণ। আমরা যারা অঙ্ক করি তাদের ক্ষেত্রে এই সমীকরণ বা অসমীকরণ ব্যাপারটা অনেক বেশি পরিচিত একটা শব্দ। অসমীকরণ কাকে বলা হয় তার আগে আমরা জেনে আসি সমীকরণটা কাকে বলে। সমীকরণ একটা উদাহরণ সহকারে দেখা যাক, 2 + 2 সমান যদি 4 হয়, অর্থাৎ বাম পাশে ডান পাশে ইকুয়েশনটা সমান হলে তাকে বলা হয় হলো সমীকরণ, ইংলিশ ইকুয়েশন, বাংলায় সমীকরণ। আর অসমীকরণটার ব্যাপারটা কি হবে, 2 + 2 সমান যদি 5 হয় তাহলে এটাকে বলা হচ্ছে অসমীকরণ। তেমনি করে শব্দের মধ্যে যদি এরকম হয়
যে একটা শব্দ আমরা বলি টপ প্লাস টপ, টপ প্লাস টপ, যদি এরকম হয় টপ টপ তাহলে কিন্তু সেটা সমীকরণ। বাট যদি এরকম হয় টপাটপ, অর্থাৎ বাম পাশ আর ডান পাশ মিলতেছে না, তাহলে এক্ষেত্রে এটাকে বলা হবে হলো অসমীকরণ। তো সাধারণত শব্দের মধ্যকার একই শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মধ্যে যে অতিরিক্ত একটি স্বরধ্বনি আগমন ঘটে এটাকে বলা হয় অসমীকরণ। তো আমাদের বাংলা ব্যাকরণে এই জাতীয় আরো যে শব্দগুলো আছে টপাটপ, ঝমাঝম, ধপাধপ, এই টাইপের শব্দগুলো সবই হলো অসমীকরণের মাধ্যমে প্রাপ্ত শব্দ। স্বরসঙ্গতি, তো স্বরধ্বনি পরিবর্তনে এটাকে আমরা 5 দাগে স্থান দিয়েছি, যদিও এটা মাধ্যমিকের বইয়ে 7 নম্বর পর্যায়ে এটাকে দেওয়া হয়েছে। তো স্বরসঙ্গতি, স্বর মানে হলো স্বরধ্বনি, সঙ্গতি মানে হলো মিল। তাহলে শব্দের মধ্যে একটি স্বরধ্বনির প্রভাবে অপর স্বরধ্বনির যে পরিবর্তন তাদেরকে বলা হয় স্বরসঙ্গতি। ব্যাপারটা এরকম যে 3 বন্ধু আগেই ঠিক করেছে পয়লা বৈশাখে তারা মেলায় ঘুরতে যাবে। তো প্রথম 2 বন্ধু তৃতীয় বন্ধুর বাড়িতে এসেছে, এসে দরজায় নক করেছে। নক করলে তৃতীয় বন্ধু ঘর থেকে যখন বেরোইছে দেখে যে অপর 2 বন্ধু তারা পাঞ্জাবি পরে এসেছে, কিন্তু ওই যে ছেলেটা ওটা কি করেছিল, ও কিন্তু একটা ফতুয়া পরে বেরোচ্ছিল, কিন্তু দেখলো যে না বন্ধুরা দুজনই পাঞ্জাবি পরেছে, আমি যদি ফতুয়া পরে যাই তো কেমন একটা বেমানান দেখাবে। তো কি করলো, তৃতীয় বন্ধু বললো যে বন্ধু তোমরা দাঁড়াও, তোমরা তো পাঞ্জাবি পরেছো, আমি ফতুয়া পরছি, এটা দেখতে খুব খারাপ লাগছে। তো কি করলো, তৃতীয় বন্ধুটা ঘরে চলে গেল এবং পাঞ্জাবি পরে আসলো। এই যে অন্য বন্ধুদের প্রভাবে যে নিজেকে পরিবর্তন করলো এটাকে বলা হচ্ছে সঙ্গতি, মানে অর্থাৎ মিল। তেমনি করে শব্দের মধ্যে অন্য কোনো স্বরধ্বনির প্রভাবে যদি অপর কোনো স্বরধ্বনির কোনরূপ পরিবর্তন ঘটে তাকে বলা হচ্ছে স্বরসঙ্গতি। তো স্বরসঙ্গতির 5 প্রকার। তো 5 প্রকারের মধ্যে প্রথমে যেটা পাই আমরা সেটা হলো পুরোগত স্বরসঙ্গতি, পুরোগত স্বরসঙ্গতি। তো পুরোগত শব্দের অর্থ হলো পুরো মানে হলো পূর্ব, গত মানে হলো আগত। তাহলে গত মানে কি, আগত। তাহলে পুরোগত অর্থ হলো পূর্ব থেকে আগত, অর্থাৎ শব্দের প্রথম বর্ণের প্রভাবে পরবর্তী বর্ণের যে পরিবর্তন তাই হলো পুরোগত স্বরসঙ্গতি। উদাহরণের মাধ্যমে আমরা দেখে আসি, একটা শব্দ বাংলায় আছে হলো মূলা, কিন্তু এটা হয়ে গেছে কি মূলো। তেমনি করে তুলা, অর্থাৎ সাধু ভাষা থেকে এখানে চলিত ভাষা হয়ে যাচ্ছে, তেমনি করে হয়ে গেছে তুলো। তো এইখানে প্রথমটা অর্থাৎ ময়রস্যকারের মু উর প্রভাবে আটা পরিবর্তন হয়ে ওকার হয়ে যাচ্ছে। তো এখানে একটা কথা বলতে পারি, আমাদের এই বিখ্যাত একটা প্রবাদ আছে যে প্রথমটা ঠিকঠাক, পরেরটা সদরঘাট, এটাকে বলা হচ্ছে পুরোগত স্বরসঙ্গতি। তো পুরোগত স্বরসঙ্গতির পরবর্তী ধাপ হলো পরাগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি। তো পরাগত স্বরসঙ্গতিটা কি, পুরোগত যদি হয় পূর্ব থেকে আগত, তাহলে পরাগত হবে পরের থেকে আগত, তাহলে পরবর্তী বর্ণ থেকে আগত। উদাহরণটা দেখে আসি, তাহলে আমরা সংজ্ঞায় কি লিখবো, আমি আর প্রত্যেকটা সংজ্ঞা লিখছি না। শব্দের পরবর্তী বর্ণের প্রভাবে যদি পূর্ববর্তী বর্ণের পরিবর্তন হয় তবে তাকে বলা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। তো পরাগত স্বরসঙ্গতির উদাহরণগুলো আখো থেকে আখোয়া, সেখান থেকে বর্তমানে ব্যবহৃত হয় এখো, দেশি থেকে দিশি, সোনা থেকে সোনা, এভাবে লিখা থেকে লেখা, এই সবগুলো হলো পরাগত স্বরসঙ্গতির উদাহরণ। তাহলে আমরা এখানে লিখতে পারি পরেরটা ঠিকঠাক, পরেরটা ঠিকঠাক, ঠিকঠাক, প্রথমটা সদরঘাট, প্রথমটা সদরঘাট। এবার চলে আসি
স্বরসঙ্গতির 3 নাম্বার নিয়মটা, 3 নাম্বারটা হলো মধ্যগত স্বরসঙ্গতি। মধ্যগত স্বরসঙ্গতি, এটা হবে মধ্যগত স্বরসঙ্গতি, অর্থাৎ মধ্যে আগত হবে পার্শ্ববর্তী দুটো স্বরধ্বনির প্রভাবে মাঝেরটার পরিবর্তন, এটাকে বলা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। তো মধ্যগত স্বরসঙ্গতির উদাহরণগুলো বেশ মজাদার আমাদের কাছে। যেমন একটা শব্দ আছে বিলাতি, অর্থাৎ লন্ডন, সেখান থেকে হয়ে যাচ্ছে বিলিতি, খেজুর, খুব ছোটবেলায় নাম শুনেছি। এছাড়াও জিলাপি, সেখান থেকে হয়ে যাচ্ছে জিলিপি। ভিখারি, ভিকিরি। তো মধ্যগতর পরে পাই আমরা হলো অন্যান্য স্বরসঙ্গতি। অন্যান্য মানে কি? যার কোনো তুলনা নেই, অর্থাৎ আদি ও অন্ত দুইটা স্বরই যখন কারোর সঙ্গে কোনো মিল না রেখে উভয়টাই পরিবর্তন হবে, তখন তাকে বলা হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি। বইয়ের ভাষায় আদ্য অন্ত উভয় স্বরই পরস্পরের প্রভাবে পরিবর্তিত হবে। যেমন মোজা থেকে হয়ে গেছে মুজো, এখানে যেমন ওকারটা পরিবর্তন হয়ে উ হয়েছে এবং আকারটা পরিবর্তন হয়ে ওকার হয়েছে, অর্থাৎ দুটোই পরিবর্তন হয়েছে। এইখানে কিন্তু কেউ কারোর সঙ্গে কোনো সম্পর্কে আবদ্ধ নহে। তেমনি করে ধোকা থেকে হয়ে গেছে ধুকো, এটাকে বলা হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি। এর আগেরগুলো দেখেছি আমরা যে পুরগত, পরাগত বা মধ্যাগত যে একে অন্যের প্রভাবে পরিবর্তিত হচ্ছিল, কেউ কারো মতো হচ্ছিল, কিন্তু এইখানে পরিবর্তন হচ্ছে কিন্তু কেউ কারো মতো হচ্ছে না, এটাকে বলা হচ্ছে হলো অন্যান্য স্বরসঙ্গতি। এছাড়াও 5 নম্বরে যেটা আছে চলিত বাংলার স্বরসঙ্গতি, যেগুলো আসলে কোনো নিয়ম দিয়ে বিশ্লেষণ করা যায় না, কিন্তু বহুদিন ধরে বাংলা ভাষায় এগুলো ব্যবহৃত হয়ে আসছে, সেগুলোকে বলা হচ্ছে চলিত বাংলার স্বরসঙ্গতি। যেমন গেলা থেকে গেলা, মিঠা থেকে মিঠে, চুলা থেকে চুলো প্রভৃতি। পরবর্তী ভিডিওয় আমরা ব্যঞ্জনধ্বনি পরিবর্তনের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই ভালো থাকা হয় যেন।